নমস্কার, বইঘর.in-এ আপনাদের স্বাগত। বইঘর.in এই 2026 যে কলকাতা বইমেলা শুরু হতে চলেছে আগামী 22শে জানুয়ারি থেকে, সেই 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বিভিন্ন প্রকাশকদের মুখোমুখি হচ্ছি আমরা। কারণ বইমেলার মাঠে আমরা জানি নতুন বই প্রকাশিত হয়, সেই সমস্ত নতুন বইয়ের খবর নিয়ে আপনাদের জানাতে, অগ্রিম জানিয়ে রাখতে, যাতে মাঠে প্রবেশ করে আপনারা বিভিন্ন স্টলে তাদের নতুন বইয়ের খবর অগ্রিম একটা আভাস পেয়ে যান এবং আপনাদের পছন্দ অপছন্দের একটা জায়গা তৈরি হয়ে যায়। সেরকমই আজকে আমরা যে প্রকাশক দাদার সম্মুখীন হয়েছি, সেই মান্দাস প্রকাশনের কর্ণধার সুকল্পদার সাথে আমরা আজকে মুখোমুখি হব। সুকল্পদার নতুন বই যেগুলো বইমেলায় আসছে বা 2025 বইমেলার পরেও যে বইগুলো প্রকাশিত হয়েছে, যা এবছর বইমেলার মাঠে প্রথম উপস্থিত থাকবে, সেরকম বইয়ের খবর জানতে। সুকল্পদা, আন্তরিক ধন্যবাদ তোমাকে এখানে আসার জন্য, আমাদের ব্যস্ত সময়ের মধ্যে একটা সময় বার করার জন্য। মান্দাসের বইপত্র নিয়ে আমাদেরকে, পাঠকদেরকে আমরা অবশ্যই জানাবো। আমরা একটু মান্দাসের পেছন দিকটা থেকে শুরু করি, যে মান্দাসের শুরুটা কবে থেকে? শুরু তো প্রায় 4.5 বছর হলো। তো মান্দাসের শুরুটা হচ্ছে একটু আসলে আমরা সকলেই পত্রপত্রিকার জগৎ থেকে উঠে আসা মানুষ, লিটল ম্যাগাজিনের জগৎ থেকে উঠে আসা মানুষ। তো পরবর্তীকালে চাকরিতে আমার একটা দীর্ঘ সময় মিডিয়ায় কেটেছে। লাস্ট একদম সর্বশেষ আমি আজকাল প্রকাশনের দায়িত্বে ছিলাম একটা সময়। তো এই কাজ করতে 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 হঠাৎ একদিন আমার বন্ধু, আমার বহুকালের বন্ধু এবং একসময় আহির বলে একটি পত্রিকা সে করতো বাগবাজারে, অত্যন্ত ভালো একটি ম্যাগাজিন ছিল। তো নাম সায়ন্তন মুখোপাধ্যায়, ও বিদেশে থাকে। তো আমাকে একদিন বললো যে সুকল্পদা, চলো একসঙ্গে কিছু একটা করা যাক। তো এইটা থেকে মান্দাসের ভাবনা আমাদের দুজনের মধ্যে এই বীজ অঙ্কুরিত হয়। তার মানে 2021-এ শুরু। তো ওই সময় আমাদের মধ্যে এই ভাবনার বীজ, তারও আগে থেকে ভাবনার বীজটা অঙ্কুরিত হয়। এবং তারপর একটা সময় আমরা যখন ঠিক করলাম যে না, এবার আমরা নামতে প্রস্তুত, কাজ করতে প্রস্তুত, তো তখন আমরা আস্তে আস্তে কলেজ স্ট্রিটে জায়গা নিলাম। তখন আমাদের প্রথম বই প্রকাশিত হয়। তো তখন অন্যদের বই আমরা রাখতাম। তারপর চিরেই আমাদের প্রথম বই প্রকাশিত হলো জয় গোস্বামীর কঙ্কাল, যেটা কবিতার বই দিয়ে শুরু। কবিতার বই দিয়েই আমাদের শুরু হলো আর কি প্রকাশনা। এখন প্রকাশনার সমস্ত সংখ্যা ধরলে প্রায় 150 চলে গেছে। বেশ, তাহলে এবার যদি আমরা 2025 বইমেলার পর যে বই প্রকাশিত হয়েছে সেটা একটা ক্রমানুসারে যদি আমরা যাই, সেরকম কি কি বই আছে? যারা জানেন তো জানেন, বইমেলায় যাদের যাতায়াত আছে তারা ইতিমধ্যে জানেন কি কি হয়েছে, তবুও যারা জানেন না তাদের জন্য একটু জানিয়ে দেওয়া। বইমেলার পর থেকে আসলে আমাদের প্রকাশনার যেটা একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা বইমেলার দিকে তাকিয়ে বই করি না। আমরা সারা বছর কাজ করি। বেশ। এবং সারা বছরই বিভিন্ন সময় বিভিন্ন বই প্রকাশিত হয়। এবার হয় কি যে কিছু টাইটেল থাকে যেগুলো পরবর্তীকালে বইমেলায় কাজ করতে 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 দেখা গেল পাণ্ডুলিপি আসতে অনেক দেরি হয়ে গেল, বা প্রোডাকশনের কাজ করতে গিয়ে অনেক সময় হয়ে গেল। অনেক সময় অনেক দুর্যোগ, যেটা এবছর আমরা জানি যে খুব একটা গভীর দুর্যোগের মধ্যে আমরা বই পড়া সকলেই পড়েছিলাম। আমাদের প্রচুর আর্থিক ক্ষতি তো হয়েছে, কিন্তু চোখের সামনে বই ভেসে যাওয়ার যে দুঃখ, যারা আমরা হাতে কলমে বই বানাই, সেটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক এবং মর্মান্তিক। তো এইসব ঝড় ঝাপটা পেরিয়ে এবছরেও আমরা অনেকগুলো বই প্রকাশ করেছি। আর মান্দাস যেহেতু একটু ভাবনা নির্ভর, অর্থাৎ একটু নন ফিকশনের দিকে আমাদের জোরটা একটু বেশি থাকে, তো এবছর আমাদের উল্লেখযোগ্য বই হচ্ছে কৃষ্ণপ্রিয় দাশগুপ্তের নগরের রগর, যেটার ভিতর দিয়ে কলকাতা শহরের ইতিহাস, কলোনির ইতিহাস একজন ব্যক্তির চোখ দিয়ে দেখা, যেটাকে আমরা ইতিহাসের ক্ষেত্রে ওরাল হিস্ট্রি বলতে পারি। তার মধ্যে শিশু অপরাধীরা রয়েছেন, তার মধ্যে যারা দেহজীবী যারা রয়েছেন, তাদের ইতিহাস, বেশ্যালয় গড়ে ওঠার ইতিহাস, কলোনির গড়ে ওঠার ইতিহাস। একজন সাংবাদিক, তিনি পথ হাঁটতে হাঁটতে যা দেখছেন তার স্মৃতি থেকে সেগুলো তুলে আনছেন। পথের চলমান যে বিজ্ঞাপনগুলো রয়েছে, বিজ্ঞপ্তিগুলো রয়েছে, সেগুলো কিভাবে ইতিহাসের সাক্ষী হয়ে থাকছে, সেই বিজ্ঞপ্তিগুলো ভরা এই বইয়ের মধ্যে। তার সাথে ছবি প্রচুর, এটা একটা হিউজ বই আমাদের নগরের রগর। এবং অত্যন্ত বলতে আমাদের ভালো লাগছে যে ওটা পাঠকের খুব আদর পেয়েছে, খুবই পাঠকপ্রিয় হয়েছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণামূলক বই আমাদের কলকাতার কাবুলিওয়ালা, তুহিন হকের লেখা। তুহিনের গবেষণা এটা, কিন্তু গবেষণা পত্রটাকে ওটার পিএইচডি এবং এমফিল দুটোরই বিষয় ছিল কলকাতার কাবুলিওয়ালা। অর্থাৎ আফগানরা কিভাবে কলকাতায় এলেন, আমরা যে
রহমতকে চিনি কাবুলিওয়ালা ছবির মাধ্যমে বা রবীন্দ্রনাথের ছোট গল্পের মাধ্যমে। রহমত ও খুঁকির সেই সুন্দর পিতা কন্যার মানে সম্পর্কের মতন যে সম্পর্ক আমরা দেখেছি তপন সিনহার ফিল্মে, সাধারণ ছবি। তো সেখান থেকে আমাদের কাবুলিওয়ালা এই ব্যাপারটা সম্পর্কে বাঙালির ভিতরে একটা সচেতনতা গড়ে ওঠে। কিন্তু কাবুল থেকে তারা কিভাবে ঐতিহাসিকভাবে এলো, কেন তারা এলো, এখানে তাদের ব্যবসাটা কিভাবে মেওয়া থেকে আস্তে আস্তে মানে মেওয়া বা ড্রাই ফ্রুট থেকে আস্তে আস্তে কিভাবে শুধুমাত্রই দেখা গেল যে ধার দেবার ব্যবসায় এসে সুদের ব্যবসা, সুদের কারবারি তারা কিভাবে হয়ে উঠলো, তারা কি খেত বা তারা এখনো কি খায় যারা আছেন, তাদের উৎসব কিরকম, তাদের পোশাক আশাক, তাদের জীবনচর্যা কিরকম, তাদের ভেতরেরকার সম্পর্ক কিরকম, তারা তাদের সংস্কৃতি, তাদের গান, তাদের সঙ্গীত, তাদের চিত্রকলা এটা কিরকম, এই সমস্ত চিত্রটা কিন্তু এই সুবিশাল বইয়ের মধ্যে ধরা আছে। একটি আকর গ্রন্থ যে আফগানিস্তানের যারা কলকাতায় এসেছে এবং তাদের অভিবাসনের যে সমস্যা, তাদের ফিরে যাওয়ার যে সমস্যা, কেন, অত্যন্ত পরিসংখ্যান দিয়ে নথি দিয়ে এই বইটি লেখা হয়েছে। এই দুটো কাজ খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলার লোকজ খেলাধুলা বলে একটি বই। সেখানে আমাদের বাংলার যে পুরনো যে খেলাধুলো সমস্ত কিছু, সেখানে কুমিরডাঙ্গা থেকে আরম্ভ করে চুকিতকিত থেকে শুরু করে সেই খেলাগুলো, দাঁড়িয়াবান্ধা, এই যে প্রচুর খেলা, প্রায় 80টার অধিক খেলা, যে খেলাগুলো লোকজ খেলাধুলো, যেগুলো আমরা মাঠে ঘাটে আমরা ছোটবেলায় খেলে বেরিয়েছি, পরবর্তী প্রজন্ম হয়তো জানতে এবং মৃতপ্রায় প্রায় হয়তো গ্রামে গেলে আরেকটু সুদূর মফস্বলে গেলে এখন দেখতে পাওয়া যায়, কুমিরডাঙ্গা খেলতে এখন দেখতে পাওয়া যায়, যেগুলো খেলে আমরা বড় হয়েছি, সেই বাঘবন্দি খেলা। তো এই খেলাগুলোর নিয়ম নীতি, তার ইতিহাস, এইটা এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। ঝর্ণা আচার্য আর পিনাকি নন্দন চৌধুরী এরা দুজনে এই কাজটি করেছেন। আচ্ছা, আরেকটি বই হচ্ছে বইচিত্রে গণেশ পাইন, কালকেই আমাদের কাছে এসে পৌঁছেছে, বইটি সদ্য প্রকাশিত হলো। এই বইটি বলা যায় বইমেলাতেই প্রায় এলো। এটি হলো গণেশ পাইনের ইলাস্ট্রেশন নিয়ে কাজ। গণেশ পাইন বিভিন্ন পত্রপত্রিকায় যত ইলাস্ট্রেশন করেছেন, সেই ইলাস্ট্রেশনগুলোর অধিকাংশই এখানে প্রদর্শিত হয়েছে এবং আলোচিত হয়েছে। তার চিত্রশৈলীর থেকে, তার পেন্টিং এর সঙ্গে কিভাবে এগুলো সামঞ্জস্যপূর্ণ বা নাকি তার মধ্যে কিছু তফাৎ আছে, সেটি সমীর ঘোষ চিত্র সমালোচক, উনি এই বইটি, এই গবেষণা গ্রন্থটি উনি কি সম্পাদিত গ্রন্থ না, এটা ওনার লেখা এবং সঙ্গে সঙ্গে গণেশ পাইনের ইলাস্ট্রেশন গুলো দেখার সুযোগ, সেগুলো ওনারই ব্যক্তিগত সংগ্রহ থেকে আমরা পাবো। তো এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আর কালকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই আমাদের কাছে এসে পৌঁছেছে, বর্ষা আসে বসন্ত, কাঞ্চনজঙ্ঘার নায়িকা অলোকনন্দা রায়ের আত্মকথা। এখন তিনি কেবলমাত্র কাঞ্চনজঙ্ঘারই নায়িকা ছিলেন এমনটা নন। তো কাঞ্চনজঙ্ঘায় তিনি তার অভিষেক ঘটে সিনেমায়, কিন্তু পরবর্তীকালে প্রায় 20 বছরের কাছাকাছি সময় তিনি স্বনির্বাসিত অবস্থায় ছিলেন, তিনি সংসার জীবনে চলে যান। তারপর যখন তিনি ফিরে আসেন তখন তিনি তপন সিংহের নায়িকা হিসেবে ফিরে আসছেন। তারপর তিনি কাজ করছেন শ্যাম বেনেগালের সঙ্গে, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে, পরবর্তীকালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এখনো তিনি কাজ করে চলেছেন। তিনি মঞ্চেও সমানভাবে দাপুটে, এবং সেটা একটা দিক, সেই তার অভিনয়, সত্যজিৎ রায়ের সঙ্গে তার সাহচর্য, কাঞ্চনজঙ্ঘা গড়ে ওঠার ইতিহাস, কিভাবে তিনি এলেন, সেটা যেমন রয়েছে। নাট্য জীবনেও তিনি সৌমিত্র বাবুর সঙ্গে কাজ করছেন, আরও অনেক রথী মহারথীর সঙ্গে কাজ করছেন। আবার একই সঙ্গে তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় সিনেমার ইতিহাসের সঙ্গে তার পরিবার সম্পৃক্ত রয়েছে। তিনি হিমাংশু রায়ের পরিবারের লোক, মানে বম্বে টকিজ যিনি তৈরি করেছেন। ফলে এটা একটা মানে আরও অনেক মানে বাংলায় মানে শিল্প জগৎ, একই সঙ্গে সাহিত্য জগৎ, তিনি এমনকি তিনি একটা সময় এডিটিংয়ের কাজ করেছেন। তার সেক্ষেত্রে তার গুরু হচ্ছেন সমীক বন্দ্যোপাধ্যায়। তো এবং তিনি প্রেসিডেন্সির অত্যন্ত কৃতি ছাত্রী ছিলেন সেই যুগে, রিপ্রেবন এবং প্রেসিডেন্সির পরবর্তীকালে। এখন এই একজন বলা যেতে পারে কি বলবো, মানে একজন মনীষার যে আত্মজীবনী, ঘটনাচক্রে যে মনীষা কাঞ্চনজঙ্ঘায় তার চরিত্র নাম ছিল, তো তার যে মানে হয়ে ওঠার গল্প, এটা খুবই একটা ইন্টারেস্টিং বই আমাদের আছে, এবং প্রচুর ছবি আছে তার মধ্যে, একই সঙ্গে প্রচুর পুরনো ছবি আছে। এবং তার অভিনয়, কাঞ্চনজঙ্ঘার পোস্টার থেকে আরম্ভ করে, এগুলো খুবই পাওয়া যায় না, চট করে দেখতে পাওয়া যায় না। কাঞ্চনজঙ্ঘার পোস্টার, তার যে স্ক্রিপ্টের সত্যজিৎ রায়ের করা যে প্রতিলিপি কিছুটা অংশ, এগুলো সবই দেওয়া আছে বইয়ের। তো এটা একটা আমাদের কাজ। আর এবছর আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি বই
বেরিয়েছে, তার সঙ্গে একটা বাংলা অংশও আছে। তো সেই বইটির নাম হচ্ছে আ ডিসক্রিট এক্সিট থ্রু ডার্কনেস, থিংস উই লস্ট লাস্ট নাইট। তো এটার আর একটা অংশও আছে, যাই হোক দুটো অংশ দুদিক দিয়ে। এটি রচয়িতা একটাই বই, একটা অংশ এটা, আরেকটা অংশ আরেকটা। তো এই বইটির লেখক হচ্ছেন সৌম্যশঙ্কর বসু, যিনি ফটোগ্রাফার হিসেবে খুবই পরিচিত, যদিও তিনি নিজেকে বলেন যে তিনি শুধু ফটোগ্রাফার নন, তিনি তার সঙ্গে আর্ট মুভমেন্ট তৈরি করেন, আর্ট অবজেক্ট তৈরি করেন, এটাকে একটা আর্ট অবজেক্ট বলা হয়। এর মধ্যে প্রচুর ছবি আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে সৌম্য সবসময় গোটা পৃথিবীর উদ্বাস্তু মানুষের পক্ষে কথা বলেন। এটা হচ্ছে তার ব্যক্তিগত ইতিহাসের গল্প। সেখানে তার মায়ের যখন 9 বছর বয়স, তার দাদু যখন ওপার বাংলা থেকে মেদিনীপুর শহরে এসে পৌঁছন, 9 বছর বয়সে তার মা হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়ার পরে তার দাদুর যে দুঃসহ যে কষ্টটা, মেয়েকে খুঁজে না পাওয়ার যে কষ্টটা, সেটা তিনি ডে টু ডে ডায়েরিতে লিপিবদ্ধ করতে শুরু করেন। এবার তারপরে তিনিও মারা যান, তো মেয়ে ফেরত আসে না। তো সেইটাকে নিয়ে ও ডায়েরিটার একটা ডিকনস্ট্রাকশন করেছে, ছবি দিয়ে এবং নিজের তোলা ছবি দিয়ে এবং একই সঙ্গে টেক্সট দিয়ে। আর আরেকটা পার্ট হচ্ছে যে সেই সময় তার মা কি ভাবছিল। মা ফেরত আসেন দাদু মারা যাওয়ার পরে, কিন্তু ওই যে সময়টা মা নিরুদ্দেশ ছিল, তাহলে মায়ের ডায়েরিটা কিরকম হতে পারতো সেটা করেছে। তো এটা এক ভিজুয়াল নভেল আমরা বলতে পারি, এটাকে দৃশ্য আখ্যান আমরা বলতে পারি। এটা অত্যন্ত বিরল একটি কাজ আর কি। তো এই কাজগুলো হয়েছে আমাদের আপাতত, আর এগুলো হলো মূলত এর দিক। এবারে আমরা আরেকটা দিক বলতে পারি, সেটা হচ্ছে আমাদের আরো দুটো বই এখানে রয়েছে, মানে অনেকগুলো বই রয়েছে। তার মধ্যে একটা প্রথম রয়েছে একটা উপন্যাস, মানে যেগুলো বেরিয়েছে আমি আপাতত সেগুলো বলেছি, যেটা উপন্যাস রানী আর রান্নাঘর, ইন্দিরা মুখোপাধ্যায়ের লেখা। তো ইন্দিরাদি অত্যন্ত লোকপ্রিয় লেখক বলে আমরা জানি, কিন্তু এই উপন্যাসটা হচ্ছে বাংলা ভাষায় প্রথম রান্না কেন্দ্রিক উপন্যাস, অর্থাৎ রান্নাকে কেন্দ্র করে দুই বোনের সম্পর্কের টানা পড়ে, এটা হচ্ছে উপন্যাসের বিষয়। তার সঙ্গে ফুড ব্লগিং, এখনকার যা বিষয়, এই সমস্ত কিছু ঢুকে আছে এই উপন্যাস। তোমাদের কুইজিং নিয়ে একটা আলাদা প্রীতি আছে তোমাদের। একদমই আলাদা প্রীতি আছে, আমরা নিজেরাও সবাই খুব খেতে ভালোবাসি। শুধু তাই নয়, যেটা হয় যে আমার যেটা মনে হয়েছে এই কুইজিনের বইগুলো করতে গিয়ে, যে যেগুলো শুধু নিখাদ রেসিপির বই, সেগুলো মধ্যে এবং যেগুলো শুধু রেসিপি নয় তার সঙ্গে স্মৃতিকথা জুড়ে থাকে। যেমন একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে, তুই জানিস, কাকের ডিম বকের ডিম, যেটা শর্মিষ্ঠা বসু ঠাকুর এবং তার কন্যা অহনা দত্তের লেখা। ওখানে স্মৃতিকথা, রেসিপি সবই আছে এবং বোঝা যায় একটা সোশ্যাল হিস্ট্রি ক্যারি করে, এবং রেসিপিগুলোও কিন্তু শুধু রেসিপি হলো একটা সোশ্যাল হিস্ট্রি ক্যারি করে। তো এইটার ওই যে খাদ্যের ইতিহাসের সঙ্গে সঙ্গে সমাজের ইতিহাসের এবং পারিবারিক ইতিহাসের যে সংযুক্তিকরণ এবং তার বিবর্তিত, সেইটা কিন্তু আমাদের বইগুলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক তারা তুলে ধরে। তো এবছর আমাদের মেজর রসনা নিয়ে যে কাজ, হিউজ যে কাজটা হয়েছে, সেটা হচ্ছে সৌম্যব্রত সরকারের ভোগের রান্না। সেই বইটি কেন ইম্পর্টেন্ট, এবং মান্দাসের যে আরেকটা বড় দিক আছে, মান্দাসের কিন্তু একটা এই যে ভাবনাগুলো, চিন্তা ভাবনাগুলোর মধ্যে একটা রাজনৈতিক ভাবনা আছে। রাজনৈতিক ভাবনা মানে আমি রাজনীতি বলতে কোনো দলীয় রাজনীতির কথা বলছি না, আমি একদম মানুষের সকলের ভালোভাবে বেঁচে থাকার কথা বলছি, এবং সকলের বাক স্বাধীনতার কথা বলছি, সকলের খাবার খাওয়ার স্বাধীনতার কথা বলছি, সকলের পোশাক পরার স্বাধীনতার কথা বলছি, সকলের সাংস্কৃতিক স্বাধীনতার কথাও বলছি। তো এই জায়গা বা এই ভাবনা থেকে আমরা যখন দেখলাম একটা সময়ে যে কলকাতা শহরের মতন বাঙালিদের যেটা বাংলার রাজধানী, সেই রকম রাজধানীর একটা কিছু জনপদে পার্টিকুলারলি সেখানে বাঙালিদেরকে শাসানো হচ্ছে যে তোমরা আমিষ খেতে পারবে না, তোমরা আমিষ খেতে পারবে না, তোমাদেরকে নিরামিষ খেতে হবে। এবং তারা একটা বাধ্যবাধকতার মধ্যে আসছেন। সংবাদপত্রে খবর বেরোচ্ছে, মিডিয়া খবর করছে, কিন্তু তাদের বেঁচে থাকাটা কিন্তু পাল্টাচ্ছে না। এমন নয় যে তারা, এটা অনেক সময় দরিদ্রদের উপর অত্যাচার বলে মনে হয়, কিন্তু এরা কিন্তু খুব দরিদ্র নয় যাদেরকে বলা হচ্ছে, তারা মধ্যবিত্ত, কেউ কেউ উচ্চ মধ্যবিত্ত, তারাও সেই শাসানিটা সহ্য করছে। এখন এই যে সমস্যাটা, দরিদ্রদের তো একেবারে মানে গলা ধাক্কা দিয়ে নিষিদ্ধ করে দেওয়া যায় তাদের, তারা কি খাবে না খাবে, কিন্তু এইখানেও কিন্তু আঘাতটা আসছে। তো এইটাকে কমব্যাট করার জন্য
আমি আমার বন্ধু লেখক সমব্রত সরকারকে বলেছিলাম যে যেহেতু আমাদের ভারতের ভোগ, আমি কেন ভোগটাকে বাঁচলাম, ভোগ বলতে আমরা দেবভোগ্য খাবার বুঝি, আস্তিক নাস্তিক যেই হোক দেবভোগ্য খাবারকে আমরা ভোগ হিসাবে নিবেদন করে মানুষ। তাহলে এই দেবভোগ্য খাবারের মধ্যে ভারতের যে ভোগ বৈচিত্র্য, সেটা মানুষের ভারতের আমাদের যে আমাদের যে সেনজ্যোতি বন্দ্যোপাধ্যায় যে প্রচ্ছদটি নির্মাণ করেছেন অসামান্য বইটা, যে ভারতের মানচিত্রের মধ্যে একটা ভোগের হাঁড়ি বসিয়ে দিয়েছে। সেখানে নিরামিষ রান্না যেমন আছে, প্রচুর আমিষ রান্না আছে। সেখানে কোচবিহারে শূকর বলি দেওয়া হয়, শূকরের মাংস নিবেদন করা হয়, কোথাও মোষের মাংস নিবেদন করা হয়, ছাগ মাংস তো বহু জায়গায় আমরা জানি কালী মন্দির ইত্যাদিতে নিবেদন করা হয়। আবার নিরামিষও আছে, খিচুড়িও আছে, সবই আছে। তো এই ভোগের যে বৈচিত্র্য, তার যে ইতিহাস, কোথায় কি ভোগ নিবেদন করা হয়, কেন নিবেদন করা হয়, তার সঙ্গে ভারতীয় আধ্যাত্মবাদের কি সম্পর্ক, তো এই বইটা অত্যন্ত সহজ ভাষায়, সমব্রত লেখার প্রসাদ গুণ অসাধারণ। তো ওই ভাষায় এটা ইতিমধ্যেই আমাদের একটা বেস্ট সেলার, তুই জানিস সেটা। তো এটা আমরা এবছর প্রকাশ করেছি। আর এই যে কাগের ডিম বগের ডিম যে বইটির কথা বললাম, সেই বইটির বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে মা এবং মেয়ে শর্মিষ্ঠা বসু ঠাকুর এবং অহনা দত্ত, এরা হচ্ছেন বাংলার প্রথম পপ আপ কিচেন এরা তৈরি করেছেন। পপ আপ কিচেন মানে ওনারা কিছু স্পেশাল মেনু সেট করে বলেন আমরা অমুক দিন খাওয়াবো, তো সেখানে মানুষ বুক করে যান, তারা এই খাবারটা খান। এবং সেই মেনুগুলোর মধ্যে বেশিরভাগই যে পদ, সেই পদগুলো হচ্ছে ওনাদের ক্রিয়েশন। তার সঙ্গে বাংলার শিকড়ের সম্পর্ক রয়েছে, ভারতীয় খাবারের শিকড়ের সম্পর্ক রয়েছে, কিন্তু তার উপরে প্রচুর ইম্প্রোভাইজেশন রয়েছে। এই ধরনের খাবারের রেসিপির বই সেই অর্থে বাংলায় ওনারা যে পদগুলো করছেন সেগুলো রেসিপি থাকছে। তো এটা মানে বেরোনোর সঙ্গে সঙ্গেই এর যথেষ্ট চাহিদা। এর মধ্যে হেলদি ফুড আছে, নিরামিষ আছে, আমিষ আছে, সবই আছে। তো আরেকটি বই কালকেই আমাদের হাতে মানে এসে পৌঁছেছে, সেটাও রসনা সংক্রান্ত, নিরামিষ একাই 100, রঙ্গন নিয়োগী সেলিব্রিটি শেফ, তার লেখা, সম্পাদনা করেছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। তো এই বইটাতেও আমরা পাচ্ছি হচ্ছে ওই 100টা নিরামিষ রান্না, এবং ইউনিক নিরামিষ রান্নাও তার মধ্যে প্রচুর রয়েছে। এবং নিরামিষ মানে কিন্তু মানে যারা আমিষাশী তারা যদি ভাবেন যে একেবারেই স্বাদু নয়, তা নয়। নিরামিষ রান্নাও যদি ঠিকঠাক তার উপাদান থাকে, ঠিকঠাক ভাবে যদি সেটাকে সযত্নে মানে রান্না করা যায়, তাহলে তার থেকে সুস্বাদু অনেক সময় কিছু হয় না। তো যাই হোক, এটি এবছর আমাদের এই জাস্ট কালকে বেরোলো। বেশ, এইগুলো আমাদের নতুন বই এখনো পর্যন্ত এসে গেছে। এবার আসবে বই মেলার মাঠে, এরকম কিছু বই আছে? হ্যাঁ, একদম আছে। সেই বইগুলোকে নিয়ে আমাদের টেনশনও আছে, এবং বই তো আছেই। সেটা হচ্ছে যে এবছর আমাদের বইমেলার সব থেকে বড় ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে বইয়ের প্রোডাকশন কস্ট ইত্যাদি ধরে, এবং বইয়ের বৈচিত্র্যের জায়গা থেকেও, সে বইটির নাম হচ্ছে ছবিওয়ালার গল্প। ছবিওয়ালার গল্পর রচয়িতা হচ্ছেন অশোক মজুমদার। অশোক মজুমদার আমাদের সমকালের শ্রেষ্ঠ ফটো জার্নালিস্ট, চিত্র সাংবাদিক হিসেবে আমরা যাকে দেখেছি, যার ছবি দেখতে দেখতে আমরা বড় হয়েছি। আজকাল থেকে তার কর্মজীবন শুরু 1982-83 এরকম সময় থেকে। পরবর্তীতে আনন্দবাজারের চিফ ফটো জার্নালিস্ট হন। তার পরবর্তীকালে এখন তিনি নবান্নে রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এখন তার যে এই জার্নিটা আনন্দবাজার পর্যন্ত, এবং এর মধ্যে এই ছবিগুলোর মধ্যে এখানে প্রায় 101টি গল্প আছে, 101টি ঘটনার গল্প। এই ছবিগুলো তোলার পেছনে নেপথ্য কাহিনী এবং ছবি, এবং ঘটনাগুলোর মধ্যে কিছু শ্রেণীকরণ যদি আমি করি, একটা হচ্ছে হার্ড নিউজ, ধরা যাক কোনো দুর্ঘটনা, কোথাও একটা হড়কা বান এসছে, প্রচুর মানুষ মারা গেছে, তো অশোকদা গেছেন, গিয়ে উনি দেখছেন, খুঁজছেন কোথায় কারোর যদি কিছু নিদর্শন পাওয়া যায়। হঠাৎ দেখা গেল বালি থেকে বেরিয়ে এসছে বাবা আর মেয়ের হাত, শুধু হাতটুকু। ওটাই আনন্দবাজারের পরে ফ্রন্ট কভার হয়েছে, মৃত্যু। এরকম বুকে ছেঁচা ধরিয়ে দেওয়ার মতন ছবি আবার যেমন আছে, তেমনই আবার আছে একই সঙ্গে হরিপ্রসাদ চৌরাশিয়াকে ময়দানে নিয়ে গিয়ে হরিপ্রসাদ চৌরাশি খুব ছোলা খেতে ভালোবাসতেন, উনি ছোলা খাচ্ছেন, তার ছবি। রবিশঙ্কর যে আনন্দবাজারের লিফটে অনুষ্কা শঙ্কর তার কন্যাকে আদর করছে, তার ছবি। রশিদ খা বন্ধের দিনে বাড়িতে আইসক্রিম ওরা ডেকে নিয়ে তার পুত্র কন্যার সঙ্গে বসে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, তার ছবি। হ্যাঁ, আমাদের বড়ে গোলাম আলী খান সাহেব, উনি
সেলুনে চুল কাটছেন, সেরকম ছবি। আসলে অশোক মজুমদার মানেই বিরল ছবি। অনেক কাগজ ভাবতে পারতো না, অনেক সাংবাদিক ভাবতে পারতেন না, তারা সব কনসার্টের ছবি তুলতেন। উনি কনসার্টের ছবি নয়, আরো ব্যক্তিগত পরিসরে ঢুকে হ্যাঁ, যাচ্ছে। ব্যক্তিগত পরিসরে ঢুকে সন্ধ্যা মুখোপাধ্যায় সরস্বতী পুজো করছেন, তার ছবি। অমর্ত্য সেন যখন প্রথম নোবেল নিয়ে নামলেন, সেই প্রথম এরোপ্লেনে এয়ারপোর্টে ঢোকার ইয়ে নেই, ঠিক অশোক মজুমদার দিয়ে সেই ছবিটি পেয়েছেন। তারপর অমর্ত্য সেনের পরের ছবিও তার, অমর্ত্য সেন নোবেল পাওয়ার পরে যখন শান্তিনিকেতনে গেছেন, তখন বাবলুদা বলে পরিচিত ছিলেন উনি। উনি রোজ সকালবেলা সাইকেল নিয়ে বেরোতেন, তো ভোর রাত থেকে ধান ক্ষেতের ভিতরে অপেক্ষা করছে অশোক মজুমদার, অমর্ত্য সেন সাইকেল নিয়ে আসছেন। সেই ছবি, বিরল ছবি, এগুলো সব আনন্দবাজার পত্রিকায় সে সময় প্রকাশিত হয়েছিল। আবার একই সঙ্গে এমন ছবিও আছে যেগুলো মানে আমাদের সোশ্যাল, আমাদের পলিটিক্যাল হিস্ট্রিরও ছবি রয়েছে, সেখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি আছে, রাজীব গান্ধীরও আছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও আছে। তো একটা বড় সময়কালকে দেখছেন একজন ফটো জার্নালিস্ট, এবং যে সমস্ত বিরল ছবি তিনি সংগ্রহ করতে পেরেছিলেন, যেগুলো তিনি মানে যেগুলো কাগজ ছেপেছিল, কিছু কাগজ ছাপেনি, সেগুলোও আছে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার, এটা পুরো 488 পাতা, প্রায় 500 পাতার একটা বই। ছবি এবং তার পিছনের গল্প, ছবি এবং তার 4 কালার ছাপা, একদম ছবি এবং তার গল্প নিয়ে একটা আর্ট বুকের সাইজের, বড় সাইজের একটা বই আমাদের এবার মেলায় আমাদের মানে সাজেশন হিসেবে একটা বড় বই আমাদের থাকলো। এবারে আমাদের এটা খুবই বড় কাজ, আর এটা আসবে। আর হচ্ছে আরেকটি বড় বইয়ের কথা বলি, সেটি হচ্ছে মিডফিল্ড, ঘাম রক্ত জেদ শ্রম। এটি হচ্ছে কিংবদন্তি ফুটবলার গৌতম সরকারের আত্মকথা, সম্পাদনা করেছেন, অনুলিখন সম্পাদনা করেছেন সুরবেগ বিশ্বাস। তো এই বইটি প্রকাশিত হবে। গৌতম সরকারের সঙ্গে এই বইটি নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছি, প্রায় 3 বছর ধরে কাজ করছি আমরা, শুরু থেকেই প্রায়। হ্যাঁ, একদম মাদ্রাসে শুরু থেকে, তারও আগে থেকে, কারণ তারা অনেক আগে থেকে গৌতম থেকে বলেছিলাম, তখন আমি অন্য প্রকাশনে ছিলাম। তো যাই হোক, পরবর্তীকালে মাদ্রাসের সূত্র ধরে এই কাজটা হলো। এবার এই কাজটার গুরুত্বটা কিন্তু বাঙালি জীবনে একটা বিরাট বড় ভূমিকা আছে। তার কারণ হচ্ছে এই যে গৌতম সরকার, এই গৌতম সরকারকে আমরা খেলতে দেখিনি, তার কারণ উনি 84 সালেই খেলা প্রায় থামিয়ে দিয়েছেন, তখন আমার 4 বছর বয়স। তো ইনি মোহনবাগানে এবং ইস্টবেঙ্গলে, মোহনবাগানে একটু বেশি সময় খেলেছেন, এই 2 দলে খেলেছেন এবং 2 দলেরই অধিনায়কত্ব করেছেন, 2 দলকে প্রচুর ট্রফি জিতিয়েছেন, এবং উনি ভারতের হয়েও খেলেছেন। এবং তার জীবনের এই যে খেলোয়াড় হিসেবে তার যে জার্নিটা, এই জার্নিটা এবং তার প্রচুর টেকনিক্যাল দিক, ফুটবলের প্রচুর টেকনিক্যাল দিক এই আত্মকথায় উঠিয়েছে, যেটা জেনারেলি খুব বেশি ফুটবলারদের আত্মকথায় আমরা পাই না। যে ফুটবলের বিভিন্ন টেকনিক্যাল দিক, স্কিলের দিক, কি স্কিল তিনি ব্যবহার করতেন, কিভাবে নিজেকে চাঙ্গা করতেন, কাদের কোচ হিসাবে পেয়েছেন, তাদের মধ্যে সেরা কোচকে, এগুলো যেমন আছে, আবার বিতর্কও বহু আছে। পেলে যখন খেলতে এসেছিলেন, তখন পেলের বিরুদ্ধে পেলেকে কিন্তু সেদিন খেলতে দেননি গৌতম সরকার, পেলেকে আটকে দিয়েছেন। সেটা ব্যাক কভারের ছবিটা দেখলে বুঝতে পারা যাবে বইটা, যে পেলেকে আটকে দিচ্ছেন গৌতম সরকার। সেদিন রাত্রিবেলা যখন গ্র্যান্ডের বলরুমে পার্টি হচ্ছে, তখন পেলে ওনাকে জড়িয়ে ধরে বলছেন যে তুমি হলে সেই লোক যে আমাকে আজকে খেলতে দিলে না, আমাকে আটকে দিলেন। তার মানে কত বড় সার্টিফিকেট। গৌতম দার জীবনে অনেক সম্মান পেয়েছেন, কিন্তু এটা একটা বিরাট বড় সার্টিফিকেট, এবং ভারতীয় হিসেবে আমরা খুব গর্ববোধ করতে পারি। তো এরকম আরো নানান ঘটনা, নানান মণিমুক্ত এই আত্মকথার মধ্যে ছড়িয়ে আছে, এবং এটা বলা যেতে পারে আমাদের ফুটবলের ইতিহাস, আমাদের বাংলার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। আমরা এই বইটি করতে পেরে মানে যার পর নাই গর্বিত আর কি। বইটি প্রকাশ পাবে যখন, আমরা সত্যি গর্ব অনুভব করছি গৌতম সরকারের আত্মকথা প্রকাশ করতে পেরে, এবং এটা বিজ্ঞাপিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাঠকদের মধ্যে যথেষ্ট সাড়া আমরা দেখতে পাচ্ছি। বেশ, তো এই মোটামুটি আমাদের এখনো পর্যন্ত আসবে। আর এছাড়াও আমরা এর আগে, আমি বলতে একটু ভুলে গেছি, আমাদের এর আগে এই বছর আরো 2টো বই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে। একটি পারিবারিক ভানু, যেটা তার ভানুর স্ত্রী, পুত্র এবং কন্যার কথোপকথন, মানে কথোপকথন বলা ভুল, মানে স্মৃতিচারণ। তার মধ্যে দিয়ে অজানা অচেনা ভানুকে আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি ভানু বামপন্থী মনোভাবাপন্ন মানুষ ছিলেন, ভানু বিপ্লবিত ছিলেন, এই জিনিসগুলো তো সহচর ছিলেন। ভানু আচার্য সত্যেন বোসের খুব প্রিয় ছিলেন। তো এই সমস্ত কথাগুলো আমরা নতুন করে জানতে পেরেছি। এবং সিনেমার জগতে ভানুর কাকে অ্যাডমায়ার করতেন, ভানু প্রচুর পরিমাণে বিদেশি সিনেমা দেখতেন, সেই সব সিনেমাগুলো দেখে তাদের মধ্যে আলোচনা হতো তাদের বন্ধুদের মধ্যে। ভানুকে অত্যন্ত অ্যাডমায়ার করতেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যাকে উৎসর্গ করেছেন
দেবশঙ্কর মুখোপাধ্যায় এই বইয়ের যিনি সম্পাদক, আচ্ছা। তিনি উৎসর্গ করেছেন বইটি সৌমিত্রবাবুকে। তো সৌমিত্রবাবু মেয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এসে বলেছিল যে বাবা সারাক্ষণ ধরে ভানু জেঠুর নকশা চালিয়ে রাখতো, বলতো যে লক্ষ্য করো কিভাবে স্বরক্ষেপণ করছেন, কিভাবে বলছেন কথাটা, লক্ষ্য করো, এটা শেখার ওখান থেকে। আচ্ছা। তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এই পারিবারিক ভানু। আরেকটি বই আছে আমাদের আমি কাদি সাহারা, যেটা এবছর প্রকাশিত হয়েছে, যেটা অখিল বন্ধু ঘোষকে নিয়ে। বাংলায় কোনো বই নেই, তো অখিল বন্ধু ঘোষকে নিয়ে এখানে বহু মানুষের স্মৃতিচারণ, অখিল বন্ধু ঘোষের সাক্ষাৎকার রয়েছে, তার স্ত্রীর সাক্ষাৎকার রয়েছে, হেমন্ত মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে জটিলেশ্বর মুখোপাধ্যায়, হ্যাঁ, এরকম বহু মানুষের স্মৃতিচারণ রয়েছে এই বইয়ে। বিশ্লেষণ রয়েছে, ব্যাখ্যা, সুরজিৎ সেনগুপ্ত ব্যাখ্যা, বিশ্লেষণ সমস্ত কিছু রয়েছে। তো এই দুটো গুরুত্বপূর্ণ বইও আমরা এবছরই আমরা প্রকাশ করেছি অলরেডি। আর আমাদের যে বই আরো আসতে চলেছে তার মধ্যে কবিতা এবার আসতে চলেছে আমাদের ভানুমতি অ্যান্ড কোং, প্রগতি বৈরাগী একতারা। সম্প্রতি প্রগতি একটি পুরস্কার পেল, সেটা বড় কথা না। প্রগতির লেখা, আমরা খুব কম কবিতার বই প্রকাশ করি, আর কবিতার বইটা সত্যি কথা বলতে কি এটার কোনো ব্যবসায়িক ভাবনা থেকে প্রকাশ করার জায়গা নেই, তুইও জানিস, আমিও জানি। তো যে কারণে এখানে কবিতার বই প্রকাশ করাটা হচ্ছে আমাদের লিটল ম্যাগাজিনের প্রতি সেই একটা কোথাও স্মৃতি টান থেকে আমরা কবিতার বই প্রকাশ করি। তো প্রগতির লেখা আমাদেরকে খুবই মুগ্ধ করে, সেই জন্য প্রগতির এই নতুন কবিতার বই, আগের কবিতার বই আমি করেছি, তার আগে প্রথম কবিতার বইও আজকাল থেকে আমি করেছিলাম, এটি তার তৃতীয় কবিতার বই, মান্দাজ থেকে প্রকাশিত হবে এবং আমার মনে হয় পাঠকের ভালো লাগবে। আচ্ছা, আর ভাষান্তরের মধ্যে এবার আরেকটি, আচ্ছা, গল্প হিসাবে এবার নতুন একটি বই আসছে, সোমরাজ বন্দ্যোপাধ্যায় বলে একজন তরুণ লেখকের লেখা। আমি পড়তে সকলকে অনুরোধ করব, অবিনাশ এবং আরো অনেকে বইটার নাম। এটা গল্প সংকলন, এটি একটি আসছে। আর আমি তারপরে আসছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষান্তর এবং সম্পাদনা গ্রন্থে, এটি হচ্ছে টমাস বাটার আত্মজীবনী। টমাস বাটার আত্মজীবনী, বাটার যিনি প্রতিষ্ঠাতা টমাস বাটার, এই আত্মজীবনী অনুবাদ করেছিলেন ভাষান্তর বা মানে এটাকে বলা হচ্ছে, আমরা বলতে পারি ভাবানুবাদ করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এটা ভারী একটা আশ্চর্য ঘটনা। এখন এই ভাষান্তরটা যে তিনি করেছেন, এটা কেন তিনি করেছেন, এখন কোন পরিস্থিতিতে টমাস বাটার আত্মকথা লেখেন, কিভাবে তিনি মানে ভারতে এলেন, কিভাবে তার এই বাটা কোম্পানি প্রতিষ্ঠিত হলো, যার জুতো আজও আমরা পড়ছি, তার একদম বাণিজ্যিক ইতিহাস, সেই সময়কার সামাজিক ইতিহাস, টমাস বাটারের বড় হয়ে ওঠা, এই সমস্ত কিছু, এবং তার যে বইটার ইংরেজি অনুবাদক, তার কথা, হ্যাঁ, তারপর বিভূতিভূষণ, এটা ওই টমাস বাটারের ইয়েতে ড্যানিশ। তো এবার সেখান থেকে ইংরেজি যিনি অনুবাদ করছেন, তারপরে এটা বিভূতিভূষণ করছেন। এই সমস্ত গ্রন্থ না, যিনি এটা সম্পাদনা এবং সংযোজনা করেছেন পীযূষ আশ। পীযূষদা যেটা করেছেন, পীযূষদা এদের সবার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং টমাস বাটার ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রচুর সমস্ত দুর্লভ নথি উনি আনিয়েছেন, প্রচুর দুর্লভ চিঠিপত্র উনি আনিয়েছেন। তাতে করে এই বইটা এমনভাবেই সম্পাদনায় প্রচুর পাদটিকা রয়েছে, প্রচুর ছবি রয়েছে, প্রচুর দলিল রয়েছে, নথি রয়েছে। এই পুরো বইটা একটা কমপ্লিট প্যাকেজ বাটা ব্যাপারটাকে বোঝার জন্য। একটা শিল্প তো একদিনে হয় না, সেটা আমরা সকলে জানি। এত বড় একটা ব্র্যান্ড তো একদিনে হয় না। তাহলে এই ব্র্যান্ডটার সূচনা হলো কিভাবে তার বিবর্তন হলো, এবং তার ফাঁকে ফোকরে যে প্রশ্নগুলো থেকে গেছে সেগুলো সম্পাদক পূরণ করার চেষ্টা করেছেন। কেন উনি ওটা অনুবাদ করলেন, কি তার প্রেক্ষিত, তো এই সমস্ত কিছু মিলিয়ে এটা একটা আকর গ্রন্থ, সুবিশাল গ্রন্থ, একটা বড় বেশি মানে সুবিশাল গ্রন্থ, এটা প্রকাশ পেতে চলেছে বইমেলায়। আচ্ছা, আর সর্বশেষ বাট নট দ্য লিস্ট যে বইটার কথা বলতে চাইছি আমি, সেই বইটা হচ্ছে সারনাথ ব্যানার্জি, ভারতের যাকে প্রথম গ্রাফিক নভেলিস্ট বলা হয়, তার প্রথম যে গ্রাফিক নভেল ছিল সেই করিডোরের বাংলা অনুবাদ গিরগিটি। এটাকে আমরা তর্জমা বলছি। এই তর্জমাটি করেছেন হচ্ছে আমাদের সৌভিক দে সরকার। তো এইটা আমাদের এবারের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ গ্রাফিক নভেলের পৃথিবীতে আমরা মান্দাজ পা রাখলো এবং এমন একজন মানুষের হাত ধরে পা রাখলো যাকে ভারতের মানে প্রথম প্রবর্তন উনি করেছেন এবং শ্রেষ্ঠতমদের মধ্যে একজন হিসেবে ধরা হয় সারনাথ। তো সারনাথের সঙ্গে আমরা এই কাজটা করতে পেরেছি এবং এই কাজটা প্রেসে রয়েছে এখন। পাঠক পড়লে খুবই মানে
আনন্দ পাবেন, কারণ এইরকমভাবে একটা বাস্তবতাকে এই ভাষায় যে বলা যায় এবং সেটা তো বাংলায় আস্তে আস্তে আসছে, এবং সেইটা সারনাথ যে কাজটা অত বছর আগে করেছিলেন সেটাকে আরো প্রাসঙ্গিক করে তুলে অনুবাদটা হয়েছে। সময় কাল ধরেই অনুবাদ হয়েছে, অনুবাদ কর্মের সঙ্গে সারনাথ পুরো মাত্রায় যুক্ত আছে। তো ফলে সারনাথ এবং সৌভিক কাজটা করেছেন। তো এটা আমাদের এবছরের বইমেলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই বলে আমি মনে করছি। বেশ, তাহলে আমরা মোট কতগুলো প্রায় নতুন বইয়ের কথা জানতে মানে মাঠে তো গুণা হয়নি, মোটামুটি সারা বছর ধরে 30-এর তো কাছাকাছি নতুন বই আমরা কিন্তু বইমেলার মাঠে পাচ্ছি। যে বইমেলার কথা যখন হচ্ছে তখন যে কথাটা প্রশ্নটা না জিজ্ঞেস করলেই নয় যে স্টল নাম্বার কি হলো আর কোথায় সেই লোকেশন, কোথায় পাবো মাঠে আমরা তাকে। 418 নম্বর স্টল। এটা হচ্ছে আপনারা যদি মেট্রো দিয়ে আসেন, একেবারে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে নেমে 8 নম্বর গেট দিয়ে ঢুকে এটা বাঁ দিকে পড়বে, আপনাদের দ্বীপ প্রকাশনের লাইনে পাবেন। আর যদি 9 নম্বর গেট দিয়ে ঢোকেন তাহলে এটা ডান দিকে পড়বে। তো 408 স্টল আমাদের মানে ভিডিও ডেসক্রিপশনে যাচ্ছে, কারণ যারা অবশ্যই নোট করে রাখুন 418 নম্বর স্টল মান্দাস প্রকাশনের। তো সুকল্পদাকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আমরা এতগুলো বইয়ের কথা আমরা জানতে পেরে গেলাম, এবং বইগুলোর বিষয়বস্তু তো বৈচিত্র্য যেমন আছে, বিষয়বস্তুগুলো খুব ইন্টারেস্টিং। আমরা যেটা এই স্বল্প পরিসরে যতটুকু জানলাম, মানে আমার নিজেরই পড়ার আগ্রহ জন্মে যাচ্ছে। পাঠকদের মধ্যেও নিশ্চয়ই ভীষণভাবে সাড়া ফেলবে এই নতুন বইগুলো মান্দাসে, সেই কামনাই থাকলো আমাদের। তাহলে বইমেলার মাঠে 418 নম্বর স্টলে মান্দাসের সাথে দেখা হবে। আচ্ছা, মান্দাসের আর একটা প্রশ্ন আমরা করছি সুকল্পদাকে, যে বইমেলার সময় তো কলেজ স্ট্রিট দপ্তর তোমাদের বন্ধ থাকে মোটামুটি, কিন্তু বইমেলায় যে বই প্রকাশ হচ্ছে বইঘট.in এ আপনারা পাবেন। একদম, সেটা কিন্তু আমরা বলিয়ে নিলাম একদম, যে আপনারা যারা একান্তই বইমেলার মাঠে তো অবশ্যই আসার চেষ্টা করবেন, যারা বাংলার বাইরে একান্ত আছেন বা কোনো কারণে পৌঁছতে পারলেন না, বইমেলার আঁচ উপভোগ করবার জন্য কলকাতা বইমেলায় যে বইগুলো জাস্ট বইমেলার আগে প্রকাশিত হচ্ছে, যে বইগুলো বইমেলার মধ্যে প্রকাশিত হবে এবং বইমেলার পরে সারা বছর ধরে বইমেলার আঁচ পোহানোর জন্য আপনারা বইঘট.in এ মান্দাসের সমস্ত টাইটেল আপনারা পাবেন। আপনারা অবশ্যই সেখান থেকে সংগ্রহ করতে পারেন। থ্যাংক ইউ সুকল্পদা। তোমার আবার ব্যস্ত সময় শুরু হয়ে যাবে, এখান থেকে বেরিয়ে মানে সুকল্পদা আজকে ধরে বেঁধে আনতে হয়েছে আর কি, বলছে অল্প কিছু সময় দেওয়া মুশকিল এখন প্রকাশকদের মধ্যে। তো যাই হোক, সুকল্পদাকে আন্তরিক ধন্যবাদ, পাঠকদেরও ধন্যবাদ। যারা দেখছেন চ্যানেলটি তারা অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের কাছে এই বইয়ের খবর পৌঁছে দেওয়া এটাই আমাদের লক্ষ্য বেসিক্যালি। তো আপনারা যারা সাবস্ক্রাইব করবেন সেটাই আমাদের উৎসাহ যোগাবে যে আপনারা বিষয়টা ভালো লাগছে আপনাদের এই উপস্থাপনা, আপনারা আরও এরকম ভবিষ্যতে। আমরা আজকে সুকল্পতার সাথে বসলাম এরপর সমস্ত বই নিয়ে, পরে আমরা চাইবো যে প্রতিটা বই তার লেখক, প্রচ্ছদ শিল্পী এদেরকে নিয়েও বসার, যাতে আপনারা বইয়ের পিছনের গল্প, বই তৈরির গল্প, বইয়ের বিষয় নিয়ে আরও গভীরে আলোচনা, এগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। নমস্কার।